কথায় আছে, যুদ্ধে যে জয়লাভ করে ইতিহাস তার পক্ষে লেখা হয়। উদাহরণ অনেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি হিটলার জয়লাভ করতেন, বিশ্বের ইতিহাস আমরা এখন অন্যভাবে পড়তাম। একাত্তরের মুক্তিযুদ্ধে যদি পশ্চিম পাকিস্তান জয়লাভ করত, আমরা বাংলাদেশের ইতিহাস অন্যভাবে পড়তাম। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে এখন দেখছি বা যারা এই দেশের স্বাধীনতা এনে দেওয়ার জন্য লড়াই করেছেন, তাদেরকে আমরা তখন দেশদ্রোহী হিসেবে দেখতে হইতো। ইতিহাস এভাবে লেখা হইতো। আর যারা তখন পাকিস্তানের পক্ষে ছিলেন, অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিলেন, বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছেন, তারা এই দেশের প্রকৃত দেশপ্রেমিক হিসাবে তাদেরকে উল্লেখ করা হইতো। এখন ঘটনা হইলো, একটা যুদ্ধ যখন লাগে তখন এই যুদ্ধে একটা গ্রুপকে নায়ক আর একটা গ্রুপকে খলনায়ক হিসাবে সবসময় ইতিহাস উপস্থাপন করেছে। ঠিক 24-এর গণ অভ্যুত্থানও একই রকম। শেখ হাসিনার বাংলাদেশের নাগরিকদের আকাঙ্ক্ষার ভিত্তিতে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু যে পদ্ধতিতে একটা সরকার পতন করা সবসময় অপরাধ, কিন্তু আপনি ডক্ট্রিন অফ নেসেসিটিতে কিংবা দেশের স্বার্থে জনগণের ইচ্ছার ভিত্তিতে এই অপরাধ আপনি করতেই পারেন। কিন্তু আপনাকে এই অপরাধটা আইনগত ভাবে, কিংবা এই যে একটা অপরাধ করেছেন, ভবিষ্যতে কেউ যেন এসে একটা সরকার উৎখাতের জন্য বা একটা সরকার উৎখাতের জন্য যে আপনি বিভিন্ন জায়গায় যে ভাঙচুর করেছেন, পুলিশের সঙ্গে মারামারি করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মারামারি করেছেন, তার জন্য যাতে আপনাকে দোষারোপ না করতে পারে, আপনাকে জেল জরিমানা না করতে পারে, তার জন্য আপনার একটা ইন্ডেমনিটি দরকার। এই যে একটা অভ্যুত্থান হইল, শেখ হাসিনার পতন হইল, এই পতনের আন্দোলনে আমরা যারা বিভিন্ন স্থানে গিয়া পুলিশের সঙ্গে ফেস করেছি, পুলিশকে ইট পাটকেল মেরেছি, বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়েছি, অবশ্যই রাষ্ট্রীয় বাহিনী তার চেয়ে ভয়ানক ম্যাসাকার কাণ্ড করেছে। কিন্তু আমরা জনগণের পার্সপেক্টিভ থেকে যারা আমরা আন্দোলনটা করেছি, সেটা অভ্যুত্থানকারীর সামনের সারির নেতারা হোক, কিংবা আমার মতো যারা পেছনে দৌড়ায় গিয়ে একটা ঢিল মেরে বাসায় চলে আসছে, এরকম হোক, যেই হোক, তারা অপরাধ করেছে। এখন তাদের পরিত্রাণ দরকার। এই জন্যই যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার, আগামী 5 আগস্টের মধ্যে যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, মূলত এটা একটা ইন্ডেমনিটি, এটা একটা দায় মুক্তি। যে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি বা দেশের মানুষের জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, বেশি মানুষের চাওয়ার ভিত্তিতে আমরা এখানে একটা সরকারের পরিবর্তন করেছি। একটা সরকারকে যারা সাংবিধানিকভাবে, সোকল সাংবিধানিকভাবে বৈধ ছিল, আমরা তাদেরকে ফেলে দিয়েছি, আমরা নতুন সরকার বসিয়েছি। এই জন্য ইন্ডিমিনিটি আমাদেরকে দিতে হবে। সেই ইন্ডিমিনিটিটাই হইল জুলাই ঘোষণাপত্র। এখন কথা হইল, এই ইন্ডিমিনিটি কি আমাদেরকে বাঁচাইতে পারবে কিনা? যারা জুলাই আগস্টে যে আন্দোলন করেছেন, আমি একেবারে স্পেসিফিকলি বললে, যারা এখন এই আন্দোলনটাকে নিজেদের মনে করছেন, বা এই আন্দোলনের ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসলে যারা, যাদের গলায় দড়ি পড়বে মনে করছেন সবচেয়ে বেশি এবং বক্তব্যে বলছেন, সেই এনসিপির নেতারা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তাদেরকেও যদি ধরি, এই জুলাই ঘোষণাপত্র কি তাদেরকে রক্ষা করতে পারবে কিনা? ধরেন, আমি আশাবাদী না, তারপরেও ধরলাম কোনোদিন শেখ হাসিনা ফিরে আসলো বা আওয়ামী লীগ ফিরে আসলো, বাংলাদেশের রাজনীতিতে তাদের একটা ঠাঁই হইল, তারা সরকার গঠন করলো, তারা কি ওই জুলাই ঘোষণাপত্র উপেক্ষা করে এই যে যারা তাদের সরকারকে পতন ঘটিয়েছে সেটার বিচার করতে পারবে কিনা? সবচেয়ে বড় কথা, আপনি একটা উদাহরণ দেখেন, যে শেখ হাসিনার পরিবর্তন হয়েছে, বাংলাদেশের সাংবিধানিক ভাবে শেখ হাসিনাকে ফেলে দিয়ে আপনি যেই পদ্ধতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বসেছে, এটার কোনো সাংবিধানিক কোনো ভিত্তি নেই, কোনো বৈধতা নেই। কিন্তু প্রয়োজনের খাতিরে, দেশের শূন্যতা পূরণের জন্য, মানুষের জনগণের আকাঙ্ক্ষার কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে আদালতের একটা রায়ে এই সরকারকে বসানো হয়েছে। সেই ক্ষেত্রে আপনার এটা স্পষ্ট, যে কোনো পেপারকে আপনি নেসেসিটি দেখিয়ে উড়িয়ে ফেলতে পারেন, সেটা সংবিধান হোক আর যাই হোক। যে কোনো আইনকে আপনি সাইড করে ফেলতে পারেন, সেটা যাই কিছুই হোক, আপনি নেসেসিটির জায়গা থেকে। এখন কথা হইল, যদি এই ঘোষণাপত্র, যদি অভ্যুত্থানের নেতাদেরকে কিংবা যারা অভ্যুত্থান করেছেন তাদেরকে যদি ভবিষ্যৎ সেফগার্ড হিসাবে কাজ না করতে পারে বা রক্ষা না করতে পারে, তাহলে তাদের বাঁচার উপায় কি? তার আগে আমি একটু বলি,
নব্বইও বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এর আগে আমরা পাকিস্তান আমলে ছোট বড় অনেক গণ অভ্যুত্থান হয়েছে, অনেক কিছু হয়েছে, একটা মুক্তিযুদ্ধ হয়েছে, সেগুলো একটা স্বাধীনতার আন্দোলন। সেখানে আপনি যখন স্বাধীনতার আন্দোলন করে একটা নায়কোচিত একটা কাণ্ড করে দেশে আপনার দেশ স্বাধীন করেছেন এবং সরকার গঠন করেছেন, তখন আপনাকে আসলে আপনার ওই দেশে আসলে কিছু হওয়ার কথা না। যেমন আমরা যদি পাকিস্তান ভূখণ্ডে থেকেই যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা যদি জয়লাভ করতাম, সেক্ষেত্রে পাকিস্তান যেহেতু আমরা তাদের ভূখণ্ডে যদি থাকতাম, সেক্ষেত্রে তাদের দিক থেকে আমাদের থ্রেট ছিল। আমরা যেহেতু আলাদা ভূখণ্ড, তাদের সঙ্গে যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি, সেই সেই কারণে যেহেতু একটা জিওলজিক্যাল একটা ডিস্টেন্স রয়েছে, সেই ক্ষেত্রে যুদ্ধের পর পাকিস্তানের দিক থেকে আমাদের উপর নতুনভাবে হামলা করার সেরকম কোনো থ্রেট ছিল না। কিন্তু আপনি যখন দেশের মধ্যে আপনি একটা সরকারের পতন ঘটালেন, তখন আপনার উপর থ্রেট রয়েছে। সেই থ্রেটকে মিটিগেট করার জন্য, সেই থ্রেটটাকে মেটানোর জন্য আপনার এই জুলাই ঘোষণাপত্র। এখন আমি যে প্রশ্নটা বারবার তুলছি, এই জুলাই ঘোষণাপত্র, এই ইন্ডিমিনিটি কি অভ্যুত্থানের নেতাদেরকে বা যারা অভ্যুত্থানকে নিজেদের বলে দাবি করছেন তাদেরকে রক্ষা করতে পারবে কিনা? আমি বলি না। কেন? কারণ আপনি ওই যে নেসেসিটির জায়গা দেখাইয়া, তারপরে আপনার সরকার পরিচালনার স্বার্থ দেখাইয়া আপনি যে কোনো আইন কানুন পরিবর্তন করতে পারেন। আপনি আদতে যদি দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে সংবিধান এক ধরনের স্থগিত পর্যায়ে রয়েছে। ঘোষণা দিয়ে স্থগিত নেই, কিন্তু এক ধরনের স্থগিত পর্যায়ে রয়েছে। এই সরকার সাংবিধানিকভাবে গঠিত হয়নি। সংবিধানকে কি তোয়াক্কা করলে কি এই সরকার গঠিত হইতো? হইতো না। তারপরে এই যে শপথ টপথ যত কিছু দেখতেছেন, একজন রাষ্ট্রপতি আছে বলে কোনোভাবে শপথ নিচ্ছেন, কিন্তু কোনোটা কি সাংবিধানিকভাবে? কোনোটাই সাংবিধানিকভাবে না। এই যে এই সংসদকে বিলুপ্ত করা হইলো, এটা কি সাংবিধানিকভাবে? সাংবিধানিকভাবে না, কোনো কিছুই। এই যে আপনি নেসেসিটি দেখাইয়া আপনি একটা সংবিধানকে আপনি এক্সাইড করে ফেলছেন, সেই কারণে পরবর্তী যে কোনো সরকার ডক্টরিন অফ নেসেসিটির জায়গায় দেখাইয়া এই ঘোষণাপত্রকেও এক্সাইট করে ফেলতে পারে। অর্থাৎ একটা পেপার কখনো আপনার রক্ষা কবচ হইতে পারে না, আপনাকে মুক্তি দিতে পারে না। সেই ক্ষেত্রে আপনার মুক্তি কিভাবে মিলবে? মুক্তির উপায় কি? মুক্তির উপায় আপনি এই যে ৯০-এর গণ আন্দোলন যারা করেছেন, ৯০-এ যে অভ্যুত্থান হয়েছে, তাদেরকে কি পরবর্তীতে কি কেউ পিটিয়েছে? ৯০-এর যারা গণ অভ্যুত্থান করেছে, সেই অভ্যুত্থানের নেতাদের ১০ দফা ছিল। সেই ১০ দফা কি দাবি আদায় হয়েছে? হয়নি। কিন্তু সেই তাদের আন্দোলনের মধ্য দিয়ে বা তাদের নেতৃত্বে, যেমনটা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এই আন্দোলনটা, এই গণ অভ্যুত্থানটা হয়েছে শেখ হাসিনার পতনের আন্দোলনে, তখনও তখনও আরেকটি ব্যানারে, শিক্ষার্থীদের একটি ব্যানারে ৯০-এর আন্দোলন হয়েছে। তাদের ১০ দফা ছিল, সেই ১০ দফার কোনোটাই ঠিকভাবে পূরণ হয়নি। এবং তাই বলে কি ওই গণ অভ্যুত্থানের নেতাদের কি ফাঁসি হয়ে গেছে? হয়নি। কেন হয়নি একটু বলি। মোস্টলি তাদের সেখানকার অনেকজনেরই পরবর্তীতে রাজনৈতিক উত্থান ঘটেনি, অনেকেই রাজনীতিতে আসেনি। তবে অনেকেই বিএনপি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তখনও ছিলেন। এর পরবর্তী বিভিন্ন জন তাদের বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু এই সময়ের মতো আলাদাভাবে নতুন রাজনৈতিক দল তৈরি করেনি। সেই কারণে এই যে এই এই ২০২৪ সনে যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তারা যদি মানুষের কাছে পৌঁছাইতে পারে, তারা যদি মানুষকে বোঝাইতে পারে তারা হচ্ছে একটা ভালোর জন্য এই অভ্যুত্থান করেছে এবং এই ভালোটা তারা সেটা দীর্ঘকালের জন্য বাংলাদেশে সাস্টেইন করেছে, এবং মানুষ যদি তাদেরকে অ্যাকসেপ্ট করে, সেই জায়গায় শুধুমাত্র ওই ঘোষণাপত্রের কোনো প্রয়োজন পড়বে না এই অভ্যুত্থানের নেতাদেরকে বাঁচানোর জন্য। কোনো ইন্ডিমনিটি লাগবে না, বাংলাদেশের মানুষই তাদেরকে বাঁচিয়ে রাখবে। কারণ তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রগামী ভূমিকা পালন করেছে। সেই জায়গায় ঘোষণাপত্র আপনাকে রক্ষা করতে পারবে না, আপনাকে ইন্ডিমনিটি দিতে পারবে না। যদি অপরাধ ঘটেও থাকে, অপরাধ হয়েও থাকে, কেউ যদি আইসা ক্লেম করে এটা অপরাধ, আপনাকে কিছুই করতে পারবে না যদি আপনি মানুষের সঙ্গে থাকেন। আপনি আরেকটা উদাহরণ দেখেন, ১৯৭১ সনে জামাতে ইসলামে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। সেই জামাতে ইসলাম এখনো বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছে। আপনি বলতে পারেন তাদের নেতাদের ফাঁসি হয়েছে অনেকের। সেই ফাঁসি কত সালে এসে হয়েছে? তারপরেও তো তার আগেও তো তারা রাজনীতি করেছে, তারপরেও তারা রাজনীতি করছে। কেন করছে? তাদের সমর্থন এখানে রয়েছে। আপনি যদি ৭১-এ আপনি ঘোষণা করতেন জামাত অবৈধ, তাও জামাত রাজনীতি করতো, কারণ মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করছে। তারা যুদ্ধাপরাধী দল হোক, যাই হোক, মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করছে।
তাদেরকে নিয়ে আপনি নানা সমালোচনা করতে পারেন, কিন্তু দেশে তাদের সমর্থন রয়েছে। মানুষের সমর্থন যতদিন থাকবে, মানুষ যতদিন চাইবে, ততদিন টিকে থাকবে। শেখ হাসিনা জামাতকে নিঃশেষ করতে পেরেছে, আওয়ামী লীগকে নিঃশেষ করতে পেরেছে, কেন পারেনি? কারণ মানুষ চেয়েছে এই দলগুলো টিকে থাকুক। সেই কারণেই বলছি, কোনো ইন্ডিমিনিটি কাউকে রক্ষা করতে পারে না, কোনো সনদ কাউকে রক্ষা করতে পারে না। বঙ্গবন্ধুও ওই যুদ্ধাপরাধীদেরকে সাধারণ ক্ষমা করেছিল, ক্ষমা পায়নি, পরবর্তীতে এসে ফাঁসির কাস্টে উঠতে হয়েছে। তো কেউ কাউকে আসলে কোনো কিছু থেকে রক্ষা করতে পারে না, একমাত্র পারে জনগণ। আপনার যদি জনগণ সমর্থন থাকে, এই একই জিনিস আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগের যারা এখন সমর্থক রয়েছে, তারা যদি আজীবন আওয়ামী লীগের সমর্থন করে যায় এবং তারা যদি ভেতরে ভেতরে এই সমর্থনটা বাড়াতে থাকে, এই আওয়ামী লীগ কি কখনো মরবে, নিঃশেষ হয়ে যাবে? কখনোই না। জনগণ চাইলে কাউকে বাঁচিয়ে রাখতে পারে, কাউকে মেরে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আপনি পেপার দিয়া, আপনি স্বাক্ষর নিয়ে যাই করেন, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, যদি আপনাকে জনগণ রক্ষা না করতে চায়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।